তো হ্যালো বন্ধুরা, আগের এপিসোডে আমরা দেখেছিলাম যে তাং লি এখানে এসে ওয়াংলিংয়ের এক বন্ধুকে মেরে ফেলে। আর শুধু তাই নয়, সে নিজেই ওয়াংলিংকেও মেরে ফেলতে চেয়েছিল। কারণ তাং লি তখন ফাউন্ডেশন লেভেলের পিক স্টেজে ছিল, আর অন্যদিকে ওয়াংলিং ছিল অনেকটাই দুর্বল। এই কারণেই ওয়াংলিং চাইলেও তাং লি এর সাথে সরাসরি লড়াই করতে পারেনি এবং বাধ্য হয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু তাং লি এত সহজে তাকে ছেড়ে দেয় না। সে একটানা ওয়াংলিংকে তাড়া করতে থাকে, যতক্ষণ না ওয়াংলিং বাধ্য হয়ে ফরবিডেন ফরেস্টে ঢুকে পড়ে। এই ফরবিডেন ফরেস্টে ঢোকার পর ওয়াংলিংয়ের মুখোমুখি হয় ব্লু ভাইন্সের সাথে। এই ভাইন্সগুলো যে কোনো স্পিরিচুয়াল এনার্জির প্রতি আকৃষ্ট হয় এবং মানুষকে শক্ত করে জড়িয়ে ধরে। এই ব্যাপারটা বুঝে ওয়াংলিং সিদ্ধান্ত নেয়, এই ব্লু ভাইন্সগুলো দিয়েই আমি তাং লিকে মারব। এরপর নেক্সট এপিসোডে গল্প শুরু হয় তাং লিয়ের শৈশব থেকে। আমরা দেখতে পাই তাং জিয়া সিটি, সেখানে এক মঙ্ক ওয়ারিয়ার প্রাণ বাঁচিয়ে পালাচ্ছিল, আর শহরের অনেক ডিসাইপল তাকে ধাওয়া করছিল। সেই মঙ্ক নিজের গোল্ডেন বেল ট্রেজার ব্যবহার করে বাঁচার চেষ্টা করছিল। ঠিক তখনই আমরা দেখি ছোট্ট তাংলি তাকে বলে, এই গোল্ডেন বেলটা আমার হাতে তুলে দাও। কিন্তু মঙ্ক বলে, এটা আমার পূর্বপুরুষদের ট্রেজার, আমি কখনোই এটা দিতে পারি না। এই কথা তাংলির একদমই ভালো লাগে না। মঙ্ক বুঝে যায় এবার লড়াই ছাড়া আর কোনো রাস্তা নেই। তারপর শুরু হয় দুজনের মধ্যে ফাইট, আর অবাক করার বিষয়, তাংলি একটাই আঘাতে সেই মঙ্ককে মেরে ফেলে। মঙ্ককে মারার পর তাংলি সেই ট্রেজার নিয়ে সোজা তার দাদার কাছে চলে যায়। এখানে তার দাদা তাকে বকা দেয় না, বরং বলে, এই তাং জিয়া সিটি তোমার, এখানে যা খুশি করো, সব ট্রেজার তোমারই। এই অতিরিক্ত ছাড় আর ক্ষমতার কারণেই আজ তাংলি এতটা অহংকারী আর নির্মম হয়ে উঠেছে। এরপর সিন আবার বর্তমান সময়ে ফিরে আসে। তাংলি রাগ আর অহংকার নিয়ে সোজা ফরবিডেন ফরেস্টে নেমে আসে, কিন্তু নিচে কিছুই ঠিকমতো দেখতে পায় না। তাই সে তার ফ্লাইং সোর্ড থেকে নেমে জঙ্গলের ভেতরে ঢুকে পড়ে এবং ওয়াংলিংকে খুঁজতে থাকে। হঠাৎ সে মাটিতে ওয়াংলিংয়ের রক্ত দেখতে পায়। তখন সে বুঝে যায় ও নিশ্চয়ই কাছেই কোথাও আছে, এই গাছগুলো কেটে ফেললেই ওকে পাওয়া যাবে। এই কথা বলে সে তার ডিভাইন সোর্ড ব্যবহার করে স্পিরিচুয়াল এনার্জি ছাড়ে, আর ঠিক তখনই চারপাশের ব্লু ভাইন্স অ্যাক্টিভ হয়ে যায় এবং তাং লিকে জড়িয়ে ধরে। তাং লি অবাক হয়ে বলে, এসব আবার কি? অন্যদিকে আমরা দেখি ওয়াং লিউ গাছের আড়ালে লুকিয়ে ঠিক এই মুহূর্তটার জন্যই অপেক্ষা করছিল। তাং লিও বুঝে যায় এটা একটা ফাঁদ। সে বলে, আমি জানি তুমি এখানেই আছো, এই ট্র্যাপ তুমি আমার জন্যই বানিয়েছ, কিন্তু আমি এতটা দুর্বল নই। এই কথা বলে সে তার ডিভাইন সোর্ড দিয়ে একটা বিশাল ব্লাস্ট করে। ব্লু ভাইন্স ধ্বংস হয়ে যায়। কিন্তু এই ভাইন্সের বিশেষ ক্ষমতা হলো, এগুলো কখনো পুরোপুরি ধ্বংস হয় না। সেগুলো আবার নতুন করে বেড়ে উঠে তাং লিয়ের উপর আক্রমণ শুরু করে। এতে তাং লি ভীষণ বিরক্ত হয়ে যায়। সে নিজেকে বাঁচানোর জন্য সব চেষ্টা করতে থাকে এবং তার গোল্ডেন শিল্ড সামান করে। এই সুযোগেই ওয়াংলিং বলে, এটাই সেরা সুযোগ। সে তার ফ্লাইং ড্যাগার দিয়ে সরাসরি তাং লিয়ের শিল্ডে আঘাত করে। যেহেতু শিল্ডটা তাং লিয়ের সাথে কানেক্টেড ছিল, তাই শিল্ড ভাঙতেই তাং লিয়ের শরীরে এক ভয়ঙ্কর ব্লাস্ট হয়। তাং লি মারাত্মকভাবে আহত হয়ে পড়ে। রাগে পাগল হয়ে সে চিৎকার করে বলে, পেছন থেকে হামলা করেছ, এর দাম তোমাকে দিতেই হবে। আমি তোমাকে মারব, এমনকি তোমার আত্মাটাও ধ্বংস করব। এরপর সে আবার ওয়াংলিংকে তাড়া করতে শুরু করে। ওয়াংলিং দৌড়াতে থাকে, আর তাং লি তার ফ্লাইং সোর্ড ব্যবহার করে তাকে ধাওয়া করে। এই সময় ওয়াংলিং তার মাস্টার সিতু নানকে জিজ্ঞেস করে, মাস্টার, আপনি ঠিক আছেন তো? মাস্টার বলে, হ্যাঁ, আমি এখনও বেঁচে আছি, আমার চিন্তা করো না। এই ছেলেটা লেভেলে তোমার থেকে উঁচু হলেও তুমি ওর থেকে অনেক বেশি ট্যালেন্টেড। ওর কাছে এত ট্রেজার না থাকলে তুমি ওকে অনেক আগেই মেরে ফেলতে। এই কথা শুনে ওয়াংলিং আরও দ্রুত দৌড়াতে থাকে। পেছনে তাং লি রাগে উন্মাদ হয়ে সব ব্লু ভাইন্স কেটে সামনে এগোতে থাকে। আর ওয়াংলিংয়ের আচরণ দেখে মনে হচ্ছিল সে যেন ইচ্ছে করেই কাউকে একটা জায়গায় নিয়ে যাচ্ছে। মাস্টার সিতু নান জিজ্ঞেস করে, তুমি কি খুঁজছ? ওয়াংলিং কোনো উত্তর না দিয়ে চারপাশে তাকিয়ে বলে, অবশেষে আমি এসে পৌঁছেছি। এই সময় তাং লিও সেখানে পৌঁছে যায় এবং ওয়াংলিংয়ের সামনে এসে দাঁড়ায়। ওয়াংলিং হঠাৎ আক্রমণ করে, কিন্তু তাং লি গোল্ডেন বেল ব্যবহার করে নিজেকে বাঁচিয়ে নেয় এবং সঙ্গে সঙ্গে তার ডিভাইন সোর্ড অ্যাক্টিভ করে পাল্টা আক্রমণ শুরু করে। ওয়াংলিং আবার দৌড়াতে শুরু করে। সবকিছু দেখে মনে হচ্ছিল এই সবই ওয়াংলিংয়ের প্ল্যানের অংশ। সবকিছু ঠিক যেমন সে চেয়েছিল তেমনই চলছে। যেখানে আমরা দেখি ট্যাংলি আবারও নিজের ডিভাইন সোর্ড ব্যবহার করে ওয়াংলিংয়ের উপর আক্রমণ করে, কিন্তু ঠিক শেষ মুহূর্তে মাস্টার সিটুনান ওয়াংলিংকে টেলিপোর্ট করে সেখান থেকে সরিয়ে নেয়। এই কারণে ট্যাংলির আঘাতে মাটির ভেতর একটা বিশাল গুহার দরজা খুলে যায়।
এটা দেখে ওয়াংলিংয়ের মুখে হালকা একটা হাসি ফুটে ওঠে। ট্যাংলি সব দেখেও কিছু বুঝতে পারে না, কিন্তু হঠাৎ তার মনে হয় নিচের দিক থেকে কেউ যেন আসছে। আর তখনই দেখা যায় একটা জম্বি টাইপ লোক গুহা থেকে বেরিয়ে আসে এবং বেরোনোর সঙ্গে সঙ্গেই ট্যাংলির ওপর হামলা চালায়। ট্যাংলি তার আক্রমণ ব্লক করে ওই লোকটাকে পিছিয়ে দেয় আর অবাক হয়ে বলে, এটা আবার কি জিনিস? অন্যদিকে মাস্টার সিটুনানো সেই যোদ্ধাকে দেখে অবাক হয়ে বলে, এটা কিভাবে সম্ভব? এর কাছে তো গ্রিন পিল মেথড আছে। এটা একেবারে ডেভিল কাল্টিভেশন মেথড। এই মেথড ব্যবহার করলে ওয়ারিয়ার অসম্ভব শক্তিশালী হয়ে যায়। এদের সঙ্গে লড়াই করা প্রায় অসম্ভব, কারণ এরা নিজের প্রাণের কোনো পরোয়া করে না, একদম জম্বির মতো। এদিকে সেই জম্বি ওয়ারিয়ার একের পর এক ট্যাংলির উপর আক্রমণ করতেই থাকে। ট্যাংলি বাঁচার জন্য নানা রকম শিল্ড ব্যবহার করে, কিন্তু ওয়ারিয়ারের শক্তি এত বেশি যে ট্যাংলি ধীরে ধীরে টিকতে পারে না। এমনকি তার ডিভাইন সোর্ড দিয়েও ওই ওয়ারিয়ারের কোনো ক্ষতি হচ্ছে না। এটা দেখে ট্যাংলি ভয় পেয়ে সঙ্গে সঙ্গে নিজের ফ্লাইং সোর্ড বের করে পালাতে শুরু করে, আর সেই জম্বি ওয়ারিয়ারও তার পিছু নেয়। পেছন থেকে সবকিছু চুপচাপ দাঁড়িয়ে দেখছিল ওয়াংলিং। মাস্টার সিটুনান অবাক হয়ে ওয়াংলিংকে জিজ্ঞেস করে, তুমি কিভাবে বুঝলে যে এখানে এলে তোমার ওই জম্বি ওয়ারিয়ারের সঙ্গে দেখা হবে? ওয়াংলিং উত্তর দেয়, যখন আমি ট্যাংলির হাত থেকে বাঁচতে পালাচ্ছিলাম তখন লক্ষ্য করি এই এলাকায় ধীরে ধীরে ব্লু ভেইন্সের স্পিরিচুয়াল এনার্জি কমে যাচ্ছে। মানে ব্লু ভেইন্স এখানে কোনো কিছুকে খুব ভয় পাচ্ছে। আমি শুধু সেটার খোঁজ করছিলাম, জানতাম না যে সেটা একটা জম্বি ওয়ারিয়ার হবে। ওয়াংলিংয়ের কথা শুনে মাস্টার সিটুনান বলে, তুমি তো আমার ভাবনার থেকেও বেশি চালাক। এখন ট্যাংলি নিজের প্রাণ বাঁচানোর চেষ্টা করবে, তোমার উপর আর হামলা করতে পারবে না। এটাই ভালো সুযোগ। ও এখন আহত, চাইলে তুমি এখনই বদলা নিতে পারো। এই কথা শুনে ওয়াংলিং ট্যাংলির পিছু নেয়। অন্যদিকে আহত ট্যাংলি দুর্বল হয়ে মাটিতে পড়ে যায়। সে ধীরে ধীরে ফরবিডেন ফরেস্ট থেকে বেরোনোর চেষ্টা করছিল। ঠিক তখনই পেছন থেকে ওয়াংলিং নিজের ফ্লাইং ড্যাগার দিয়ে ট্যাংলির উপর আক্রমণ করে। ড্যাগারটা ট্যাংলির হাতে লেগে তাকে গুরুতর আহত করে। ওয়াংলিং সামনে এসে বলে, পালানোর এত তাড়া কিসের? এটা দেখে ট্যাংলি ভীষণ রেগে যায়। একই সঙ্গে সে পেছন থেকে সেই জম্বি ওয়ারিয়ারের আওয়াজও শুনতে পাচ্ছিল, মানে খুব শিগগিরেও এখানে পৌঁছে যাবে। সব জানার পরেও ট্যাংলি রাগে চিৎকার করে বলে, যদি তুই এটাই চাস তাহলে আমি নিজের জীবন বাজি রাখতেও রাজি। আমি একা মরব না, তোকে সঙ্গে নিয়ে মরব। এই কথা বলেই ট্যাংলি আবার নিজের ডিভাইন সোর্ড সামান করে। অন্যদিকে ওয়াংলিংও নিজের ফ্লাইং ড্যাগার নিয়ে প্রস্তুত হয়ে দাঁড়ায়। এখন শুধু দেখার বিষয় কার আঘাত বেশি দ্রুত। যার অস্ত্র আগে নড়বে সেই এই লড়াই জিতবে। মাস্টার সিটুনান বলে, এই জায়গা খুব বিপজ্জনক, আমাকে তোমাকে এখান থেকে টেলিপোর্ট করে নিয়ে যেতে হবে। কিন্তু ওয়াংলিং তাকে থামিয়ে বলে, যতক্ষণ না আমি একে মারছি ততক্ষণ আমরা কোথাও যাব না। এরপর দুজনেই একই সঙ্গে নিজেদের ড্যাগার দিয়ে একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে। ওয়াংলিংয়ের ড্যাগার বেশি দ্রুত ছিল, আর সেটা সোজা ট্যাংলির বুক চিরে দেয়। ঠিক তখনই ট্যাংলির ডিভাইন সোর্ড ওয়াংলিংকে মারার আগেই মাস্টার সিটুনান শেষ মুহূর্তে ওয়াংলিংকে টেলিপোর্ট করে দূরে সরিয়ে নেয়। এইভাবে ওয়াংলিংয়ের প্রাণ বেঁচে যায়, আর ট্যাংলি সেখানেই মারা যায়। ওয়াংলিং ট্যাংলির লাশের কাছে এসে সেটা নিজের স্টোরেজ রিংয়ে রেখে দেয়। হঠাৎ করেই সে আবার সেই জম্বি ওয়ারিয়ারের আওয়াজ শুনতে পায়। অন্যদিকে দেখা যায় লড়াইয়ের শব্দে আকৃষ্ট হয়ে জম্বি ওয়ারিয়ার সেখানে পৌঁছে গেছে, কিন্তু তার পৌঁছানোর আগেই ওয়াংলিং সেখান থেকে চলে যায়। এতে জম্বি ওয়ারিয়ার ভীষণ রেগে যায়। এরপর দৃশ্য বদলে যায়। একটা খাদে বিশ্রাম নিচ্ছিল ওয়াংলিং। মাস্টার সিটুনান বলে, তুমি একদম বোকামি করেছ। আমি যদি 1 সেকেন্ড দেরি করতাম তাহলে তুমি মারা যেতে। আমি ভাবিনি তুমি নিজের জীবন এভাবে বাজি রাখবে। ওয়াংলিং শান্তভাবে উত্তর দেয়, ওটাই আমার একমাত্র সুযোগ ছিল। ট্যাংলি তখন ভীষণ দুর্বল হয়ে পড়েছিল। আমি যদি সেই সময় ওকে না মারতাম তাহলে পরে ও নিজের এনার্জি রিকভার করে নিত। তখন আর ওর সঙ্গে ফাইট করার কোনো মানেই থাকত না। আর তাছাড়া আমার বন্ধুর মৃত্যুর বদলা নিতেই হতো। এই কথা শুনে মাস্টার সিতুন্নান বললেন, কিন্তু এটা পুরোপুরি জুয়ার মতো ছিল। এভাবে নিজের জীবনের সঙ্গে জুয়া খেলতে নেই, এটা ভীষণ বিপজ্জনক। এর জবাবে ওয়াংনিং শান্তভাবে বলল, এটা পুরোপুরি জুয়া ছিল না। আমি জানতাম ট্যাংলি লড়াই করতে করতে পুরো ক্লান্ত হয়ে পড়েছে। ওর কাছে এত এনার্জি ছিল না যে আমার চেয়ে ফাস্ট মুভ করতে পারবে। ওয়াংনিংয়ের কথা শুনে মাস্টার শিচুরান বেশ ইমপ্রেস হয়ে গেলেন। তিনি বললেন, এই পরিস্থিতিতে যদি আজই প্রথমবার তোমার সঙ্গে আমার দেখা হতো তাহলে আমি নিজে থেকেই তোমাকে আমার ডিসাইপেল বানিয়ে নিতাম। এই কথা শুনে ওয়াংনিংয়ের মুখে হালকা একটা হাসি ফুটে উঠল। ছোটবেলা থেকেই সে ভীষণ বুদ্ধিমান ছিল। এরপর ওয়াংনিং নিজের স্টোরেজ ব্যাগ বের করে মাস্টার সিতুন্নানকে জিজ্ঞেস করল, আমি যদি ট্যাংলির দেহটা নিজের ফাউন্ডেশন বানানোর জন্য ব্যবহার করি তাহলে কি ঠিক হবে? মাস্টার সিতুন্নান মাথা নেড়ে বললেন,
হ্যাঁ, একদম ঠিক হবে। এটা তোমার জন্য খুবই লাভজনক। ট্যাংলি এত অল্প বয়সেই ফাউন্ডেশন লেভেলের পিকে পৌঁছে গিয়েছিল। ও ভীষণ ট্যালেন্টেড ছিল, তাই ওর কাল্টিভেশনও খুব শক্তিশালী। তুমি যদি ওর সোল অ্যাবজর্ভ করতে পারো, তাহলে খুব ভালো একটা ফাউন্ডেশন তৈরি করতে পারবে। এই কথা শুনে ওয়াংনিং ট্যাংলির দেহটা বাইরে বের করল এবং মাস্টার সিতুন্নান শেখানো সোল ক্যাপচারিং টেকনিক পারফর্ম করা শুরু করল। ট্যাংলির শরীরের ওপর একটা সোল প্রোটেকশন শিল্ড ছিল, কিন্তু ওয়াংনিং নিজের রক্ত ব্যবহার করে সেই শিল্ড ভেঙে ফেলল, যাতে সে ট্যাংলির সোল বের করতে পারে। শেষ পর্যন্ত সে এতে সফলও হয়ে গেল। এর ফলে ট্যাংলি ভীষণ যন্ত্রণায় ছটপট করতে লাগল। সে কষ্টে চিৎকার করে বলল, তুমি আমার সোল ধ্বংস করতে পারবে না, এটা তোমার ভালো হবে না। কিন্তু ওয়াংনিং ওর কোনো কথাই শুনল না। সে লাগাতার সোল ক্যাপচারিং টেকনিক চালিয়ে যেতে লাগল। হঠাৎ ট্যাংলি জোরে চিৎকার করে উঠল, দাদু, আমাকে বাঁচাও! এই কথা বলার সঙ্গে সঙ্গে ট্যাংলির গলায় থাকা একটা পেন্ডেন্ট ঝলমল করে উঠল। সেই পেন্ডেন্টের মাধ্যমেই তার দাদু সবকিছু বুঝে ফেললেন। এর ফলে তার দাদু ভীষণ রেগে গেলেন। তিনি আকাশে উঠে নিজের এনার্জি ব্যবহার করে স্পেস টাইম ক্র্যাক খুলে ফেললেন, যার মাধ্যমে তিনি ওয়াংনিংকে দেখতে পেলেন। তিনি গর্জে উঠলেন, সাবধান, ও আমার নাতি। যদি তুমি ওর সোল ধ্বংস করো, তাহলে এর ফল ভালো হবে না। তুমি ওর প্রাণ আগেই নিয়েছ, কিন্তু যদি সোলও ধ্বংস করো, তাহলে আমি তোমাকে বাঁচিয়ে রাখব না। এই হুমকি শুনেও ওয়াংনিং ভয় পেল না। সে ঠান্ডা গলায় বলল, আপনার এই নাতিই আগে আমার প্রাণ নেওয়ার চেষ্টা করেছিল, আর সে আমার বন্ধুকে মেরে ফেলেছে। তাই আমি ওর কাল্টিভেশন অবজর্ভ করার জন্য ওর সোল ধ্বংস করবই। দুঃখিত, আমি আপনার কথা মানতে পারছি না। এই কথা বলেই ওয়াংনিং নিজের প্রসেস আরও দ্রুত করে দিল। ট্যাংলির যন্ত্রণা তখন আরও বেড়ে গেল, আর তার দাদু কিছুই বুঝতে উঠতে পারছিলেন না কি করবেন। রাগে ফেটে পড়লেও এই মুহূর্তে তিনি ওয়াংনিংয়ের কিছুই করতে পারছিলেন না। তিনি শুধু লাগাতার হুমকি দিয়েই যাচ্ছিলেন, মনে রেখো, যদি তুমি আমার নাতির সোল ধ্বংস করো, তাহলে এই পৃথিবীর যেখানেই লোকাও না কেন, আমি তোমাকে খুঁজে বের করব। আমি টাং হুয়া ইউয়ান শপথ করছি, আমি যে কোনো মূল্যে তোমার প্রাণ নেব। এখানে এই কার্স টেকনিক বানানোর কারণে ট্যাঙ্ক প্যাট্রিকের নিজের জীবনও ভীষণ ঝুঁকিতে পড়ে যায়। কিন্তু ওর নিজের জীবনের কোনো পরোয়া ছিল না। রাগে ফেটে পড়ে সে বলে ওঠে, যে আমার পরিবারকে ক্ষতি করেছে, আমি ওর থেকে বদলা নিয়েই ছাড়ব। এই কথা বলেই সে নিজের সোল ব্যবহার করে স্পেস টাইম পোর্টালের মাধ্যমে সেই ভয়ঙ্কর কার্সটা সোজা ওয়াংলিংয়ের দিকে পাঠিয়ে দেয়। অন্যদিকে আমরা দেখি ওয়াংলিংয়ের সোল ক্যাপচারিং টেকনিক প্রায় শেষের পথে। ঠিক সেই সময় তার পেন্ডেন্টটা ভেঙে যায়, আর প্যাংলির সঙ্গে তার দাদুর যে কানেকশন ছিল সেটাও পুরোপুরি ছেড়ে যায়। স্পেস টাইম ক্র্যাকটাও বন্ধ হয়ে যায়। এরপর আমরা দেখি প্রচুর পরিমাণ এনার্জি খরচ করে ওয়াংলিং শেষমেশ ট্যাংলির সোলটা নিজের ভেতরে অ্যাবজর্ভ করে নেয়। কিন্তু ঠিক তখনই অন্য দিক থেকে তার দাদুর পাঠানো কার্সটা পোর্টাল পার হয়ে সরাসরি ওয়াংলিংয়ের ওপর আঘাত করে। ওয়াংলিং পুরো শক্তি দিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু এটা একটা ফরবিডেন কার্স, তাই এর শক্তি ছিল ভয়ঙ্কর রকমের। ওয়াংলিং চিন্তিত হয়ে বলে, ওই লোকটা আমাকে কার্স করে দিয়েছে, এটা কি খুব বিপজ্জনক? এর জবাবে মাস্টার সিতুনান শান্তভাবে বলেন, এই কার্সের মাধ্যমে তুমি যতবার ওর রেঞ্জে ঢুকবে, সে চাইলেই তোমাকে টেলিপোর্ট করে নিজের কাছে টেনে নিতে পারবে, অথবা নিজেই তোমার কাছে চলে আসতে পারবে শুধু তোমাকে মারার জন্য। তারপর একটু থেমে বলেন, কিন্তু ভয় পাবার কিছু নেই। যতক্ষণ তুমি ওর কাছাকাছি না যাও, ততক্ষণ কোনো বিপদ হবে না। আর সবচেয়ে বড় কথা, আমি যতদিন তোমার সঙ্গে আছি, তোমার কিচ্ছু হতে দেব না। এই কথা বলেই মাস্টার সিতুনান ওই কার্সটাকে সেখানেই সাপ্রেস করে দেন। এরপর ওয়াংলিং সেখানেই বসে পড়ে, চারপাশে ছড়িয়ে থাকা বাকি এনার্জিগুলো অ্যাবজর্ভ করে কাল্টিভেশন শুরু করে। তার চারদিকে ধীরে ধীরে প্রচুর নীল রঙের এনার্জি জমা হতে থাকে। সেই ব্লু এনার্জি ব্যবহার করেই সে নিজের ফাউন্ডেশন গড়ার চেষ্টা করতে থাকে। কয়েক ঘন্টার টানা চেষ্টার পর শেষমেশ আমরা দেখি ওয়াংলিং সফলভাবে নিজের ফাউন্ডেশন তৈরি করে ফেলেছে, মানে তার স্টেজ ব্রেকথ্রু হয়ে গেছে। এই সময় তার শরীর থেকে হলুদ রঙের এনার্জি বেরোতে শুরু করে। এটা দেখে মাস্টার সিতুনান খুব খুশি হয়ে যান। তিনি ওয়াংলিংকে অভিনন্দন জানিয়ে বলেন, তুমি সত্যি করে দেখিয়েছ। কিন্তু তখন মাস্টার সিতুনান আগেই অনেক দুর্বল হয়ে পড়েছিলেন। আমরা দেখি তিনি ধীরে ধীরে গভীর ঘুমে চলে যাচ্ছেন। ঘুমানোর আগে তিনি ওয়াংলিংকে বলেন, এখন তোমাকে এমন একটা জায়গা খুঁজতে হবে যেখানে প্রচুর স্পিরিচুয়াল এনার্জি পাওয়া যায়। এই কথা বলেই মাস্টার সিতুনান হঠাৎ করে গভীর ঘুমে চলে যান। এটা দেখে ওয়াংলিং ভীষণ চিন্তায় পড়ে যায়। সে বারবার মাস্টার সিতুনানকে ডাকতে থাকে, কিন্তু কোনো উত্তর পায় না। আর ঠিক এখানেই আমাদের এই এপিসোডটা শেষ হয়ে যায়।